আচ্ছা, সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছি। তো আজকে আমরা তিনটে বিষয় নিয়ে পড়বো। একটা হচ্ছে পোটেনশিওমিটার, একটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, আর একটা হচ্ছে মিটার ব্রিজ। খুব ভালো করে বোঝার চেষ্টা করব যে এই তিনটে জিনিস কিভাবে কাজ করে এবং এখান থেকে কী ধরনের অঙ্ক আমাদের দিতে পারে। মোটামুটি প্রিন্সিপালটা যদি ঠিকঠাক বুঝতে পারি তাহলে এই থিওরি দিয়ে যাই অঙ্ক দিক না কেন সেই অঙ্কগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। তো ঠিক আছে, চলো আমরা প্রথমে শুরু করি পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে জিনিস তিনটে নিয়ে আজকে আলোচনা করব সেগুলো তিনটেই হচ্ছে প্র্যাকটিক্যালের জিনিস। তোমরা প্র্যাকটিক্যালে গেলে এটা ভালো করে বুঝতে পারবে, আরও তোমাদের ক্লিয়ার হবে যে জিনিসটা কী। পোটেনশিওমিটার যদি প্র্যাকটিক্যাল রুমে যাও দেখবে পোটেনশিওমিটারের মধ্যে 10খানা তার থাকে। ঠিক আছে, একটা জকি থাকে এবং তাকে সার্কিট করার জন্য অনেক কিছু ব্যবস্থা থাকে। পোটেনশিওমিটারের মধ্যে দেখার বিষয় মানে চেনার নিয়ম হচ্ছে যে পোটেনশিওমিটারে 10খানা তার, 1 মিটারে 10টা তার, অর্থাৎ প্রায় 10 মিটার তার থাকে। জেনারেলি প্র্যাকটিক্যাল রুমে এই ধরনের পোটেনশিওমিটার থাকে, এছাড়াও অন্যরকম পোটেনশিওমিটার থাকতে পারে। পোটেনশিওমিটার দিয়ে কী কী করা হয়? পোটেনশিওমিটার থেকে তিনটে জিনিস বার করা যায়। 1 নম্বর হচ্ছে কোনো কোষের তড়িৎচালক বল কত সেটা মাপা যায়। তাহলে 1 নম্বর কোষের তড়িৎচালক বল মাপা যায়। 2 নম্বর দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করা যায়, অনুপাত বার করা যায়। ঠিক আছে, তড়িৎচালক বলের অনুপাত নির্ণয় করা যায়। এটা তোমাদের প্র্যাকটিক্যালি কিন্তু আছে। ঠিক আছে, দুটো কোষের তড়িৎচালক বলকে তুলনা করতে বলে বা অনুপাত বার করতে, দুটো ব্যাটারি দিয়ে দেয়, দিয়ে বলে যে এদের তড়িৎচালক বল দুটোর তুলনা করো বা অনুপাত বার করো। আর 3 নম্বর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এইটার জন্য পোটেনশিওমিটার বিখ্যাত, সেটা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ বার করা যায়। কোষের ভেতরকার রোধ, আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা এই কোষের যে ভোল্টেজ সেটা কিন্তু ভোল্ট মিটার দিয়ে মাপি, তাই না? ভোল্ট মিটার দিয়ে কোষের বা বর্তনী কোনো জায়গায় কত ভোল্টেজ আছে সেটা ভোল্ট মিটার দিয়ে মাপি। কিন্তু যদি কোষের তড়িৎচালক বল মাপতে চাই সেটা কিন্তু ভোল্ট মিটার মাপতে পারে না। তার কারণ হচ্ছে ভোল্ট মিটার যখনই কোনো বস্তুর বা কোনো তড়িৎ বর্তনীর বিভব প্রভেদ মাপে তখন সেই বর্তনীটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে হবে। আর আমরা জানি কোষের মধ্যে কারেন্ট গেলেই নষ্ট ভোল্ট তৈরি হয়, তাই জন্য তড়িৎচালক বলটা কিন্তু ভোল্ট মিটার দিয়ে মাপা যায় না। কোষের তড়িৎচালক বল মাপতে গেলে আমাদেরকে পোটেনশিওমিটারের সাহায্য নিতে হবে। তো চলো আমরা দেখি যে পোটেনশিওমিটার কীভাবে কাজ করে। দেখো পোটেনশিওমিটারের প্রথম প্রশ্ন দেখো, পোটেনশিওমিটারের সাহায্যে কীভাবে তড়িৎ কোষের তড়িৎচালক বল মাপা হয়। ঠিক আছে, তড়িৎ কোষ। তাহলে আমরা কি বললাম, পোটেনশিওমিটারে অ্যাকচুয়ালি একটা তার, আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে এরকম 10টা এরকম তার থাকবে, তার একটা এরকম করে তার থাকবে, এরকম 1 2 3 4 5 এরকম করে 10টা তার থাকবে। তো মেইনলি পোটেনশিওমিটার হচ্ছে একটা লম্বা তার যেটাকে আমি একটা রোধ দিয়ে রিপ্লেস করেছি। ঠিক আছে, এরকম রেজিস্ট্যান্স, এই তারটার একটা রোধ আছে, সেই রোধটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে এইটা হচ্ছে আমাদের পোটেনশিওমিটার। তো এই পোটেনশিওমিটারটাকে চালানোর জন্য প্রথমে পোটেনশিওমিটারটাকে একটা ভোল্টেজ দেওয়া হয়, অর্থাৎ এটার সঙ্গে একটা ব্যাটারি যুক্ত করা হয় এবং এর সঙ্গে একটা কি যুক্ত থাকে। এই কি একটা চাবি থাকে, সেই চাবিটা অন করে দিলেই এই সার্কিটটা কমপ্লিট হয়ে যায়। তাহলে প্রথমে কি করবো, পোটেনশিওমিটারটাকে চালানোর জন্য পোটেনশিওমিটারের মধ্যে একটা ব্যাটারি যুক্ত করবো এবং একটা চাবি যুক্ত করবো। এবার আমাদের প্রথম চাইছি কি যে কোষের তড়িৎচালক বল মাপতে। তাহলে আমি কি করবো, মনে করো এই কোষের এই ভোল্টেজটা হচ্ছে E0, তাহলে আমাকে একটা ব্যাটারি দিয়েছে যার তড়িৎচালক বলটা মাপতে হবে। তাহলে সেটাকে কীভাবে আমরা বর্তনীর সঙ্গে যুক্ত করবো, সেটা হচ্ছে কোষটাকে আমরা এইখানে এরকমভাবে যুক্ত করে দেবো। ঠিক আছে, এখানে আরেকটা কি যুক্ত করে দেবো, এইখানে একটা কি যুক্ত করে দেবো এবং এটার সঙ্গে একটা গ্যালভানোমিটার লাগাবো। ঠিক আছে, এবং তার সঙ্গে একটা তারের মাধ্যমে এরকম একটা জকি যুক্ত করে দেবো। জকি যুক্ত করে দেবো। সাধারণত এইভাবে দেখায় না, তোমাদের প্র্যাকটিক্যালের যেটা দেখায় সেটা হচ্ছে এইখান থেকে একটা তার নিয়ে এসে এইখানে এরকম করে জকিটা যুক্ত থাকে। জকিটার কাজ কি, জকিটা হচ্ছে তারের মধ্যে দিয়ে সরানো নড়ানো করা যায়, অর্থাৎ জকিটাকে ইচ্ছা করলে তারের বিভিন্ন জায়গায় স্পর্শ করা যায়।
এই তারটার বিভিন্ন জায়গায় স্পর্শ করে যায়। ঠিক আছে, জকিটার কাজ। মনে করো যে ব্যাটারিটা তড়িৎচলক বল মাপতে হবে, তার তড়িৎচলক বল হচ্ছে ই। এই কি এটাকে আমি এটাকে K1 নাম দিই, এটাকে K2 নাম দিই, দুটো কি আছে। ঠিক আছে, তো আমি ধরলাম যে পোটেনশিওমিটারে এই যে তারটা আছে, তাহলে পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য, পোটেনশিওমিটারে তারের দৈর্ঘ্য বললাম বড় হাতের এল। ঠিক আছে, এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে বড় হাতের এল, এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে বড় হাতের এল। তো আমি কি করলাম, এই জকিটাতে এল দৈর্ঘ্যের জন্য আমি নিস্পন্দ বিন্দু পেলাম, ছোট হাতের এল দৈর্ঘ্যের জন্য নিস্পন্দ বিন্দু পেলাম। এটা আমরা মেজারমেন্ট করতে পারবো, কারণ এই তারটা একটা স্কেলের উপর বসানো থাকে। সেই স্কেলটাকে দেখে কত দৈর্ঘ্যের জন্য গ্যালভানোমিটারটা নিস্পন্দ বিন্দু পাচ্ছে, অর্থাৎ গ্যালভানোমিটারটার কোনো কাটা কোনো বিক্ষেপ হচ্ছে না, সেইটা আমরা দেখতে পাবো। এই জকিটাকে সরিয়ে নড়িয়েই আমরা গ্যালভানোমিটারের সেই অবস্থানটাকে বার করব। মনে করলাম যে তারের এল দৈর্ঘ্যের জন্য আমরা এই গ্যালভানোমিটারে নিস্পন্দ বিন্দু পেলাম, অর্থাৎ গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ দেখাচ্ছে না, অর্থাৎ গ্যালভানোমিটারের দুই প্রান্তের ভোল্টেজ সমান। তার মানে কি? তার মানে হচ্ছে তারের এইখানকার যা ভোল্টেজ এবং কোষের ভোল্টেজ সমান হচ্ছে। বুঝতে পারলে? তারের এইখানটার ভোল্টেজ আর কোষের ভোল্টেজ সমান, তাই জন্য গ্যালভানোমিটারের দুই প্রান্তে সমান ভোল্টেজ পড়ছে এবং গ্যালভানোমিটারটা নিস্পন্দ অবস্থা দেখাচ্ছে। তাহলে নিস্পন্দ অবস্থায় পোটেনশিওমিটারের ভোল্টেজটা এই বহিস্থ কোষের সঙ্গে কোষের ভোল্টেজের সঙ্গে সমান। ঠিক আছে, এইটা করতে গেলে আমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালটা তোমরা সারা জীবন চেষ্টা করলেও পারবে। কী কী? প্রথম হচ্ছে যে ব্যাটারির ভোল্টেজটা লেস দ্যান E0 হতে হবে, এই কোষের ভোল্টেজের থেকে এই কোষের ভোল্টেজটা কম হতে হবে। তাহলে এইখানে তারের মধ্যে ম্যাক্সিমাম E0 ভোল্টেজ পড়ছে, যদি এই ভোল্টেজটা E0 থেকে বেশি হয় তাহলে এই তারের কোথাও আমি এই ব্যাটারির সমান ভোল্টেজ পাবো না, অর্থাৎ গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থা পাবো না। এটা ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, এটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ব্যাটারির প্লাস আর এই ব্যাটারির প্লাস যেন কমন থাকে। যদি এটা উল্টিয়ে লাগিয়ে দিই তাহলে আমরা কখনো নিস্পন্দ বিন্দু পাবো না। তার কারণ এটা যে ভোল্টেজ এখানে তৈরি করছে, এই কোষটা নেগেটিভ ভোল্টেজ তৈরি করছে, তাহলে এখান থেকে কখনো তো নেগেটিভ ভোল্টেজ পাবো না। যদি মনে করো এই 10 ভোল্টেজ সাপ্লাই করে, আমি যদি এটাকে কমন বলি তাহলে এখানকার ভোল্টেজ 0 ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ 10 ভোল্টেজ, এটা পাবো। কিন্তু যদি এই ব্যাটারিটাকে উল্টো করে লাগাই, মনে করো এটা 5 ভোল্টের ব্যাটারি, তাহলে এটাকে উল্টো করে যদি লাগাই তাহলে এই দিকটা আমাদের -5 ভোল্টেজ হবে, সেইটা আমি কোথাও এখানে পাবো না। ঠিক আছে, উল্টো ভোল্টেজ পাবো, এটা যা ভোল্টেজ দিচ্ছে সে তার উল্টো ভোল্টেজ, কিন্তু তার উল্টো ভোল্টেজ দিলে তো আমি এই রোধের কোথা থেকেও পাবো না। ওই জন্য এই ব্যাটারি প্লাস দুটোকে কমন করতে হবে বা মাইনাস দুটোকে কমন করতে হবে। যদি কেউ প্লাস এটার প্লাস আর এটার মাইনাসকে কমন করে দেয় তাহলে কিন্তু পোটেনশিওমিটারের কোথাও আমরা সেই জায়গা পাবো না, যার জন্য গ্যালভানোমিটারের নিস্পন্দ সূত্র পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই কটা কন্ডিশন কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর ম্যাথামেটিক্সটা এমন কিছু নয়, আমাদেরকে ইটাকে বার করতে বলেছে। তার শর্ত কি? আমি ধরলাম যে এই তারের একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে রো। ঠিক আছে, তাহলে পোটেনশিওমিটার সার্কিটে কারেন্ট কত হবে? এই সার্কিটের কারেন্টটাকে যদি আই বলি তাহলে কারেন্টটা কত হবে? আই সমান E0 বাই ক্যাপিটাল L ইন্টু রো। এই তারটার টোটাল রোধ কত? এর দৈর্ঘ্য হচ্ছে L আর একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে রো, তাহলে L রো হচ্ছে এই তারটার টোটাল রোধ। তাহলে এখান থেকে কারেন্ট কত যাবে? ভোল্টেজ হচ্ছে E0 বাই L রো। শুধুমাত্র এইটুকুনিতে আমি কত ভোল্টেজ পাবো? সেই ভোল্টেজটা E এর সঙ্গে সমান। তাহলে E সমান কত? ছোট হাতের L দৈর্ঘ্যের যে ভোল্টেজটা পড়ছে সেটা কত হবে? ছোট হাতের L রো ইন্টু আই। L রোটা হচ্ছে এইটুকুনির মধ্যে রোধ ইন্টু কারেন্ট হচ্ছে আই। তাহলে এইটুকুনি অংশ যে ভোল্টেজটা পড়ছে সেইটাই হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। তাহলে এইটুকুনি অংশ ভোল্টেজ কত? রোধ ইন্টু কারেন্ট। এইটুকুনি অংশের রোধ হচ্ছে ছোট হাতের L ইন্টু রো ইন্টু আই। তাহলে কত হবে? L রো, আয়ের জায়গায় আমি E0 বাই L ইন্টু রো বসিয়ে দিলাম। এই রো কেটে গেল, তাহলে E সমান আমি পাবো ছোট হাতের L বাই বড় হাতের L ইন্টু E0। এইটাই হচ্ছে আমাদের কোনো তড়িৎ কোষের তড়িৎচলক বল মাপার সূত্র। ঠিক আছে, E সমান L বাই L ইন্টু E0।
E0টা জানতে হবে, এলটা তো দেওয়াই থাকবে যে গোটা তারটা দৈর্ঘ্য কত, আর ছোট হাতের এলটা আমরা জকিটাকে সরিয়ে নড়িয়ে বার করব। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, কী করে কোষের তড়িৎচালক বল মাপবো। এবং সেকেন্ড কেসটা দেখো, যেটা আবার প্র্যাকটিক্যালি আছে। সেকেন্ড কেসে বলছে যে দুটি কোষের তড়িৎচালক বলকে তুলনা করবো কী করে। ঠিক আছে, দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করবো কী করে। তাহলে আমি এই সমীকরণটি লিখে রাখি। কোষের তড়িৎচালক বলের সূত্র হচ্ছে L/L × E0। এটা হচ্ছে আমাদের পোটেনশিওমিটারের তড়িৎচালক বলের সূত্র। তো এর জন্য আমাকে একটা সার্কিট করতে হবে। তো চলো সার্কিটটা দেখি। সার্কিটটা সিমিলার, একই রকম। আমাদের এই পোটেনশিওমিটার বড় করে দেখায়, এটা হচ্ছে পোটেনশিওমিটারের তার, এইটা তার ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, এটা কি আছে, ঠিক আছে, এটা K1 কি। এখন আমাদের ব্যাটারি দিয়েছে দুটো, একটা ব্যাটারি এইটা, আরেকটা ব্যাটারি হচ্ছে এইটা, ঠিক আছে। এবার আমরা এটাকে 3 কি এর ব্যবস্থা করব, এরকম 3 কি এর ব্যবস্থা করব। এই কিটার সঙ্গে গ্যালভানোমিটার লাগিয়ে দেবো, গ্যালভানোমিটারের সঙ্গে একটা জকি লাগিয়ে দেবো। এইটা কোষের E1 আর এইটা কোষের হচ্ছে E2, ঠিক আছে। এটা 1, এটা 2, এটা 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে। তো প্রথমে E1 কোষটাকে জয়েন করার জন্য, E1 কোষের তড়িৎচালক বল মাপার জন্য আমরা 1 আর 3কে যোগ করব। তাহলে 1 + 3 যোগ করে যদি L1 দৈর্ঘ্যের নিস্পন্দ বিন্দু পাওয়া যায়, 1 আর 3কে যোগ করেছি, তাহলে E1 কোষটা, এটা তো খোলা আছে, এর জন্য কোনো ভোল্টেজ আসবে না। তাহলে E1 কোষটার জন্য আমাদের ভোল্টেজ আসবে। তাহলে E1 সমান কত হবে? L1/L × E0। 1 আর 3কে যোগ করেছি, এটাকে 1 আর 3কে যোগ করেছি, এটা যোগটা কেটে দেবো। 2 আর 3কে যোগ করবো, তাহলে 2 আর 3 যোগ করলে যদি L2 দৈর্ঘ্যের নিস্পন্দ বিন্দু পাওয়া গেল, যেহেতু কোষের ভোল্টেজ আলাদা, E2 ভোল্টেজ আলাদা, তাহলে এখন আমাদের অন্য দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। জকিটাকে সরাতে হবে, আমাকে এদিক ওদিক করে দেখতে হবে। আচ্ছা, এইটা যখন সার্কিটটা যখন তৈরি করবে তখন একটা জিনিস খেয়াল করবে, এটা খুবই দরকার। তোমরা জকিটাকে একবারে এই প্রান্তে নিয়ে আসবে, দেখবি গ্যালভানোমিটারটার কাঁটাটা কোন দিকে বিক্ষেপ হচ্ছে, আর একবারে শেষ প্রান্তে নিয়ে আসবে, দেখবে গ্যালভানোমিটারের কাঁটাটা উল্টো দিকে বিক্ষিপ্ত হচ্ছে কিনা। যদি দেখো যে হ্যাঁ উল্টো দিকে বিক্ষিপ্ত হচ্ছে, তাহলে তোমার সার্কিট ঠিক আছে। আর যদি দেখো যে উল্টো দিকে বিক্ষেপ হচ্ছে না, তাহলে হয় তোমরা ব্যাটারি দুটো উল্টো লাগিয়েছো, অথবা যে ব্যাটারির ভোল্টেজটা মাপছো সেটা এই ব্যাটারির ভোল্টেজের থেকে বেশি, তার তড়িৎচালক বলটা বেশি, ঠিক আছে। বেশ, তাহলে আমরা 2 আর 3কে যোগ করলাম এবং L2 দৈর্ঘ্যে আমাদের নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। এবং সেক্ষেত্রে E2 সমান কী লিখবো? L2/L × E0। তাহলে E1/E2 সমান কত হবে? দেখো L1/L2, ঠিক আছে। প্রথমে জকের অবস্থান হচ্ছে L1 আর দ্বিতীয়তে জকের অবস্থান হচ্ছে L2, দুটোকে অনুপাত করে দাও, সেটাই হচ্ছে কোষ দুটোর তড়িৎচালক বলের অনুপাত, ঠিক আছে। নেক্সট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বলছে একটা কোষের আভ্যন্তরীণ রোধ কী করে মাপবো। আভ্যন্তরীণ রোধ মাপার জন্য আমরা, নিচের সার্কিটটা একই থাকবে, নিচের সার্কিটের কোনো রকম পরিবর্তন হবে না। আমরা এখানে আরেকটা সার্কিট তৈরি করবো, কীরকম? এরকম একটা ব্যাটারি, এই ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে E আর আভ্যন্তরীণ রোধ হচ্ছে R, ঠিক আছে। এখানে একটা কি যোগ করবো, যে এখানে একটা ছোট হাতের R রেজিস্ট্যান্স দিয়ে শান্ট করা থাকবে, এখানে একটা গ্যালভানোমিটার লাগানো থাকবে এবং গ্যালভানোমিটারটা এরকম জকির সঙ্গে যুক্ত থাকবে। এই হচ্ছে আমাদের সার্কিট, R রোধের মধ্যে দিয়ে শান্ট করা আছে, এটা R রোধ। এই হচ্ছে সার্কিট। পোটেনশিওমিটারের নিচের সার্কিটটা কোনো রকম চেঞ্জ নেই, ওপরকার সার্কিটটা চেঞ্জ আছে। ওপরকার সার্কিটে কী চেঞ্জ করেছি? ব্যাটারিটাকে ঠিক আছে লাগিয়েছি, কিন্তু একটা কিয়ের মাধ্যমে একটা শান্টকে যুক্ত করা হচ্ছে, এটা রেজিস্ট্যান্স মানে একটা শান্ট যুক্ত করেছি। কিটা যদি যোগ করি তাহলে এই রেজিস্ট্যান্সটা, এখানে একটা সার্কিট পূর্ণ হবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট যাবে। আর কিটা যদি খুলে দিই তাহলে এই রেজিস্ট্যান্সটা কোনো কাজের নয়, সেটা বাতিল, ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে। তাই যখন কিটা খোলা থাকবে, কে, এটাকে কেই বলি, কে খোলা থাকলে ধরি L1 দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু পাওয়া গেল, নিস্পন্দ বিন্দু পাওয়া গেল কার? গ্যালভানোমিটারে, ঠিক আছে। এটা লিখে দেবে, L1 দৈর্ঘ্যে গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থা পাওয়া গেল বা নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। তাহলে নিস্পন্দ বিন্দু না বলে নিস্পন্দ অবস্থা বলা ভালো, নিস্পন্দ অবস্থা পাওয়া গেল।
কার গ্যালভানোমিটার এটা লিখে দেবে, গ্যালভানোমিটারে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। তাহলে সেক্ষেত্রে ই সমান কী হবে, L1/L ইন্টু E0, এটা তো আমাদের গ্যালভানোমিটারের সূত্র। ঠিক আছে, এবার আমি কেটা বন্ধ করব, কেটা বন্ধ করলাম, বন্ধ অবস্থায় কেটা যদি বন্ধ করি তাহলে কী হবে, কেটা বন্ধ করলে এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট যাবে, এটা বন্ধ করে দিলাম, তাহলে এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট যাবে, আই কারেন্ট যাবে, এবং আই কারেন্ট গেলেই তখন আমি এইখান থেকে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ই মাইনাস আইআর, অর্থাৎ তখন আমরা ই ভোল্টেজটা পাবো না, ভি পাবো, যেখানে ভি সমান হচ্ছে ই মাইনাস আইআর। তাহলে কে বন্ধ অবস্থায় L2 দৈর্ঘ্যে নিষ্পন্দ অবস্থা পাওয়া গেলে, নিষ্পন্দ অবস্থা পাওয়া গেলে আমরা বলতে পারি ভি সমান L2/L ইন্টু E0। দেখো L2টা L1 এর থেকে কম হবে, L2টা L1 এর থেকে কম হবে, কারণ ভিটা ই এর থেকে কম। ঠিক আছে, এখন এই ভিটা কত, এই ভিটা আমি এইখান থেকেও মাপতে পারি, আবার এই রেজিস্ট্যান্স থেকেও মাপতে পারি। ভি মানে হচ্ছে আই ইন্টু আর লিখতে পারি, বা এখানে ই মাইনাস আই আর লিখতে পারি, সেম জিনিস, সেই ভোল্টেজটাই পড়ছে। তাহলে ভি ইজ ইকাল টু আই আর লিখি, ঠিক আছে, ভি ইজ ইকাল টু আই আর লিখি, বেশ ই বাই ভি বার করবো। আচ্ছা চলো, ভি এর জায়গায় আমরা লিখলাম আই আর, তাহলে আই আর ইজ ইকাল টু L2/L ইন্টু E0। আই মানে কি, এই রেজিস্ট্যান্সে এই সার্কিটের কারেন্ট কত, সেটা হচ্ছে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু আর থাকলো, এই একটা কারেন্ট হচ্ছে ই বাই আর প্লাস আর, ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর, সেইটাই হচ্ছে কারেন্ট, ইন্টু আরটা থাকলো, ইজ ইকাল টু L2/L ইন্টু E0। বুঝা গেল? আমি কি করলাম, এইটাকে এইটা দিয়ে ডিভাইড করে দিলাম, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। 2কে যদি 1 দিয়ে ডিভাইড করি তাহলে কি পড়ে থাকবে, 2কে 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে আর বাই আর প্লাস আর পড়ে থাকলো, এদিকে এইটা তো কেটে যাবে, আর এদিকে কি পড়ে থাকবে, L2/L1 পড়ে থাকবে, L2/L1 পড়ে থাকবে। এটা কি করে পেলাম, 1কে 2 দিয়ে ডিভাইড করে, 2কে 1 দিয়ে ডিভাইড করে, 2কে যখনই 1 দিয়ে ডিভাইড করবো ইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আর বাই আর প্লাস আর, L2/L1 পড়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো আমরা কি করি, এটাকে উল্টি লিখি, ক্যাপিটাল আর স্মল আর বাই আর ইজ ইকাল টু L2/L1, এটা লিখবি 1 প্লাস আর বাই ক্যাপিটাল আর ইজ ইকাল টু, আচ্ছা L1/L2 উল্টি দিয়েছি তো, L1/L2, তাহলে L1/L2, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর ইজ ইকাল টু L1/L2 মাইনাস 1, তাহলে স্মল আর ইজ ইকাল টু হবে L1/L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। তাহলে এইটাই হচ্ছে আভ্যন্তরীণ রোধের আমাদের ফর্মুলা। ঠিক আছে, L1/L2 মাইনাস 1 ইন্টু আর। বুঝলেন, এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি এটা মনে রাখতে পারো তাহলে অনেক অঙ্ক খুব সিম্পল হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে, নাম মনে রাখলে তখন কঠিন হয়ে যাবে। তাহলে এইটার সাহায্যে আমরা এই প্রথমে আমরা ব্যাটারিটার ভোল্টেজ মাপবো সরাসরি, এবং তারপরে এর সঙ্গে একটা শান্ট রেজিস্ট্যান্স লাগাবো, দিয়ে ভোল্টেজটা মাপবো, L1 আর L2 পেয়ে যাবো। L1টা হচ্ছে প্রথমে যেটা মেপেছি শান্ট করার আগে, আর শান্ট করার পর যেটা পাবো সেটা হচ্ছে L2, ইকুয়েশনে বসাবো, শান্টের মানটা বসাবো, স্মল আরটা পেয়ে যাবো। চলো দেখি অঙ্ক করি। বলছে পোটেনশিওমিটার ব্যবস্থায় একটি কোষকে পোটেনশিওমিটার তারের 60 সেন্টিমিটার দৈর্ঘ্যে গ্যালভানোমিটার নিষ্পন্দ অবস্থা পাওয়া যায়। তাহলে প্রথমে L1টা বলে দিয়েছে, 60 সেন্টিমিটার দৈর্ঘ্যে আমরা নিষ্পন্দ অবস্থা পেলাম। এরপর 6 ওহম রোধের মাধ্যমে কোষটাকে শান্ট করা হলো, তাহলে ক্যাপিটাল আরটা হচ্ছে 6 ওহম রোধ, এবং শান্ট করার পর L2টা হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে বলেছে কোষের আভ্যন্তরীণ রোধ কত, সমীকরণে বসিয়ে দাও, R ইজ ইকাল টু L1/L2 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর, এটা আমার সমীকরণ। তাহলে কত হবে, 60/50
-1 ইন্টু 6 শূন্য শূন্য কেটে দিলাম, তার মানে 1/5 ইন্টু 6, তার মানে কত হবে 1.2 ওহম, 1.2 ওহম হচ্ছে শান্টটার মান। চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। ঠিক আছে, তো কী বলেছে দেখি। বলেছে 12,000 ওহম রিওস্ট্যাটের দুই প্রান্ত ই ও বি এর মধ্যে 220 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো। এটা ওই পোটেনশিওমিটারের মতনই ধরে নেবে। রিওস্ট্যাট একটা বড় একটা রেজিস্ট্যান্স, সেটা অনেকটা পোটেনশিওমিটারের মতন। পোটেনশিওমিটারের একটা জিনিস বলে দিই, তোমরা আগেকার দিনে যে রেডিওগুলো ছিল যেখানে তোমরা ভলিউম বাড়াতে ভলিউম কমাতে, সেটাও কিন্তু একটা পোটেনশিওমিটার। ঠিক আছে, সেখানেও অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স চেঞ্জ করা হয়। তো 6000 ওহমের একটি ভোল্ট মিটার এ ও ডি বিন্দুর মধ্যে যুক্ত করা হলো, যেখানে ডি বিন্দু এ বিকে 1:4 অনুপাতে বিভক্ত করে। ভোল্ট মিটারের পাঠ কত? চলো আমরা এটা দেখি। মনে করো এরকম একটা রিওস্ট্যাট যন্ত্র আছে, পুরোটা হচ্ছে এবি। এই রিওস্ট্যাটের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 12,000 ওহম, 12,000 ওহম, এবং এটাকে একটা 220 ভোল্টের লাইনের সঙ্গে যুক্ত করেছি, 220 ভোল্টের লাইনের সঙ্গে যুক্ত করেছি, এবং মাঝে একটা ডি বিন্দু এইখানের সঙ্গে একটা ভোল্ট মিটার যোগ করেছি, যে ভোল্ট মিটারের রোধ হচ্ছে 6000 ওহম। আমাকে বলছি ভোল্ট মিটারটা কত মাপবে। ঠিক আছে, আমি এইটার রোধ থেকে বললাম R1, আর এইখান থেকে এইটুকু রোধ হচ্ছে R2। আমাকে বলে দিয়েছে যে AD is to DB এটা হচ্ছে 1:4, তাহলে R1 কত হবে? R1 এর দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য অনুপাত 1, তাহলে 1/5 ইন্টু 12,000, তাহলে 5 দুগুণে 10, 5 4 20, 2400 ওহম। R2 কত হবে? 4/5 ইন্টু 12,000, তার মানে কত হবে দেখবে 9,600 ওহম হবে। আর R2 পেয়ে গেলাম। এবার আমাকে যেটা বার করতে হবে সেটা কি কনসেপ্টে দেখো। আমি জানতে চাইছি যে এইটুকুনের ভোল্টেজ কত। এই ভোল্টেজটা যদি বার করতে পারি তাহলে 220 থেকে এই ভোল্টেজটা বাদ দিলেই আমি এইখানকার ভোল্টেজটা পেয়ে যাবো। এবার এইখানকার ভোল্টেজ বার করার জন্য আমাকে কারেন্ট বার করতে হবে। এই সার্কিটে যে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট বার করার জন্য আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লাগবে। এই দুটো প্যারালাল, তার সঙ্গে এটা সিরিজ, তাহলে এই দুটো প্যারালাল কত হবে? 6000 ইন্টু 2400 বাই 6000 প্লাস 2400, প্যারালালের নিয়ম। 6000 প্লাস 2400 মানে হচ্ছে 8400। এর সঙ্গে তোমার এই দিকে যে রেজিস্ট্যান্স আছে 9600 যোগ করতে হবে। 0 0 কেটে দিলাম, 4 6 24, 4 দুগুণে 8, 2 4 6 24, কত 26 হলো। 4 দুগুণে কী করলাম, কত দিয়ে গেলাম, 4 21 হবে নাকি? 4 দুগুণে 8, 4 একে 4, ঠিক আছে। 3 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6, 3 7 21, ঠিক আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? এখানে হলো 12,000, এখানে হলো 12,000, এখানে 9,600, এখানে 7 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। চলো একবার গুণ করি। তাহলে 9,600কে 7 দিয়ে গুণ, 9,600 ইন্টু 7 প্লাস তার সঙ্গে আমি 6 দুগুণে 12,000 যোগ করব, 12 1 2 3 যোগ করব, কত হচ্ছে 7,79,200 বাই 7। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কারেন্ট কত হবে? টোটাল ভোল্টেজ হচ্ছে 220, তাহলে 220 বাই আর ইকুইভ্যালেন্ট 7,900, 79,200, 7 উপরে চলে গেল, 0 0 কাটলো। আচ্ছা 11 দিয়ে কাটবে, 11 দুগুণে 22, 7 11 720, 2 দিয়ে কাটবে 360, তার মানে কারেন্ট হলো 7/360 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার আমাকে এইখানকার ভোল্টেজটা বার করি। ডাইরেক্ট আমি এখানকার ভোল্টেজও বার করতে পারবো, তাহলে আমাকে এই আর ইকুইভ্যালেন্টটা লাগবে, এইখানকার ইকুইভ্যালেন্টটা লাগবে, ঠিক আছে। তো দরকার নেই, আমি এই ভোল্টেজটা বার করি, এইখানটা বল করি V2, তাহলে V2টা কত হবে? V2টা সমান হবে I ইন্টু R2,
আর এটা হচ্ছে 7/360, এর সঙ্গে 9600 গুণ করবো, কারণ R2টা পেয়েছিলাম 9600। 0 0 কাটলো, 6 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটবে, 36 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটবে, 6 6 36, 6 কে 6, 6 6 36, 60, 3 80, 7 56, 560/3 এত ভোল্টেজ। কিন্তু আমাকে এইটা চাইনি, আমাকে এইখানে ভোল্টেজটা চাইছে, তাহলে ভোল্টেজটা কত হবে? অর্থাৎ V1 সমান ভোল্টমিটার যেটা মাপবে সেটা হচ্ছে 220 মাইনাস 560/3, মানে কত হবে? 660 মাইনাস 560 ডিভাইড বাই 3, তার মানে 100/3 ভোল্ট। ঠিক আছে, তার মানে এটা যদি হিসাব করি আমরা, তাহলে 33.3 ভোল্ট মেজারমেন্ট করবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। একটু ক্যালকুলেশনটা জটিল, আর কিছুই নাই, তোমরা নিজেরা করতেও পারবে। ঠিক আছে, তারপর আমাদের নেক্সট টপিক হচ্ছে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। হুইটস্টোন ব্রিজ কী জিনিস সেটা আমরা বার করব। ঠিক আছে, তো চলো হুইটস্টোন ব্রিজ কী জিনিস আমরা বার করি। হুইটস্টোন ব্রিজ হচ্ছে এরকম 4টে রেজিস্ট্যান্স থাকে, এরকম 4টে রেজিস্ট্যান্স থাকে, এবং এখানে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে, এটা P, এটা Q, এটা R, এটা S, এবং এখানে একটা ব্যাটারি যুক্ত থাকে, এখানে একটা ব্যাটারি দরকার পড়লে এখানে একটা কি যুক্ত থাকে। তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট। হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কি করতে হয়? এই গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থা খুঁজতে হয়। এই PQRS এটা হচ্ছে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু। ঠিক আছে, পরপর নাম অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বাহু। ঠিক আছে, এবার PQটা ফিক্সড থাকে জেনারেলি, PQটা কোনো জায়গায় PQ পরিবর্তন হয়, জেনারেলি আমরা এখানে ধরে নিই P আর Qটা ফিক্সড, এবং এদেরকে অনুপাত বাহু বলা হয়। R বা S এর মধ্যে একটা জ্ঞাত, একটা অজ্ঞাত। ঠিক আছে, মনে করো Rটা যদি অজ্ঞাত হয়, তাহলে Sটা জ্ঞাত, অর্থাৎ R এর এই রোধের মান হয়তো আমরা জানি না, তাহলে Sটাকে চেঞ্জ করে Sটাকে পরিবর্তন করে আমরা গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থা নিয়ে আসি, দিয়ে S এর ভ্যালুটা কত হয় আমরা নোট করি, এবং সেখানে একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমরা R এর মানটা বার করি। Rটা ধরে নিয়েছি অজ্ঞাত। ঠিক আছে, তাহলে এখানে আমরা বার করবো যে গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থা কখন আসবে। গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থা মানে হচ্ছে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট শূন্য হবে। ঠিক আছে, চলো আমরা বার করি। মনে করো এখান দিয়ে I কারেন্ট যাচ্ছে, I কারেন্টটা এসে এখান দিয়ে দুটো ভাগ হচ্ছে, এখান দিয়ে I1 যাচ্ছে আর এখান দিয়ে I2 যাচ্ছে। আমি এই পয়েন্টটাকে A নাম দিলাম, এটা B, এটা C, এটা D। ঠিক আছে, এবার এখান থেকে B পয়েন্টে I1 কারেন্ট এখানে এলো, যেহেতু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না নিষ্পন্দ অবস্থায়, তাহলে পুরো কারেন্টটা এখান দিয়ে চলে যাবে I1। একইভাবে I2 কারেন্টটাও পুরোটা S এর মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে আমরা এখানে যদি লিখি VA মাইনাস VB, সেটা কত হবে? VA মাইনাস VB সমান হবে I1 ইন্টু P। ঠিক একইভাবে VB মাইনাস VC যদি করি, সেটা হবে I1 ইন্টু Q। তাই তো, VB মাইনাস VC, কারণ এই দিক থেকে কারেন্টটা আসছে, VB অবশ্যই বেশি। তাহলে আমরা বলতে পারি VA মাইনাস VB বাই VB মাইনাস VC ইজ ইকুয়াল টু P বাই Q। ঠিক আছে, এবার নিচের সার্কিটে দেখি। নিচের সার্কিটে VA মাইনাস VD ইজ ইকুয়াল টু I2 ইন্টু R। তাই তো, VA মাইনাস VD সমান I2 ইন্টু R, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। দেখো D আর B কিন্তু সেম পয়েন্ট, VD ভোল্টেজ আর VB ভোল্টেজ সমান হবে, তাই জন্য তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যায় না। তাহলে এটাকে লিখতে পারি VA মাইনাস VB ইজ ইকুয়াল টু I2 ইন্টু R। এইখানটা করি VD মাইনাস VC, VD মাইনাস VC ইজ ইকুয়াল টু কত? সেটা হচ্ছে I2 ইন্টু S। VD মাইনাস VC সমান I2 ইন্টু S। আবার VDটা যা, VBটা সেম, তাই জন্য তো গ্যালভানোমিটারে কারেন্ট যাচ্ছে না। তাহলে VD জায়গায় VB বসিয়ে দিই, VB মাইনাস VC ইজ ইকুয়াল টু I2 ইন্টু S। কী ব্যবহার করেছি এখানে? এখানে ব্যবহার করেছি VB সমান VD, এখানেও সেইটা ব্যবহার করেছি VB সমান VD। তাহলে এই দুটোকে যদি অনুপাত করি, VA মাইনাস VB বাই VB মাইনাস VC সমান কত হবে? R বাই S। এইটাকে আর এইটাকে যদি খুব বার করি, I2টা তো কেটেই যাচ্ছে, তাহলে R বাই S হবে।
এবারে এইটাকে আর এইটাকে যদি তুলনা করি, লেফট সাইডটা সেম আছে, তাহলে আমরা বলতে পারি পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। তাহলে এইটাই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের নিস্পন্দ অবস্থার শর্ত। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজের নিস্পন্দ অবস্থার শর্ত হচ্ছে এইটা, পি বাই কিউ সমান আর বাই এস। বুঝে গেল? কিছুই নেই। ওই জন্য পি বাই কিউ, পি আর কিউ এদেরকে অনুপাত বাহু বলা হয়। নেক্সট দেখি চলো। তো কি বলেছে, বলেছে একটি হুইটস্টোন ব্রিজের অনুপাত বাহুদ্বয়ের মান হচ্ছে 100 ওহম। তার মানে পি বলে দিয়েছে 100 ওহম আর কিউ বলে দিয়েছে 10 ওহম। অনুপাত বাহু আছে পি আর কিউ। চতুর্থ বাহুতে একটা অজ্ঞাত রোধ রাখলে গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দু পেতে তৃতীয় বাহুতে 153 ওহম রোধ বসাতে হয়। ঠিক আছে, তাহলে তৃতীয় বাহুতে পি কিউ আর, আরটা হচ্ছে তৃতীয় বাহু, সেখানে আমি 153 ওহম রেখেছি, আর এসটা হচ্ছে অজ্ঞাত। এস এর মান কত জানতে চেয়েছি, ফর্মুলা বসিয়ে দাও। যেহেতু নিস্পন্দ অবস্থায় আছে, পি বাই কিউ সমান আর বাই এস। পি বাই কিউ 100/10 ইজ ইকুয়াল টু 153 বাই এস, 0 কেটে গেল, এস সমান হচ্ছে 153/10 সমান হচ্ছে 15.3। কিছুই নেই অঙ্কটাতে। চলো নেক্সট দেখি। বলছি প্রতিটি রোধের মান আর হলে, দেখো এটা খুব ট্রিকি অঙ্ক, যেটা তোমাদের এইচএস একবার এসেছিল, জয়েন্টও এসেছিল। প্রতিটি রোধের মান আর হলে এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত বার করতে বলেছে। এখানে 3টে রেজিস্ট্যান্স দিয়েছে, দেখে মনে হচ্ছে শ্রেণীতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। কিছুই নেই শ্রেণীতে, তুমি জাস্ট এটাকে একটুখানি তুলে দাও। দেখে শ্রেণীতে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা শ্রেণীতে নেই। দেখো এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে এস, মাঝে এইটা হচ্ছে গ্যালভানোমিটার। তখন অ্যাকচুয়ালি এটা হুইটস্টোন ব্রিজ, এবং প্রতিটা রোধের মান বলেছে সেম, প্রতিটা রোধের মান আর, এইটা ওয়ার, এটা ওয়ার, এটা ওয়ার, এটা ওয়ার। তাহলে সাম্য অবস্থায় আছে, পি বাই কিউ সমান আর বাই এস হয়ে আছে। এটাকে যদি এরকম বেঁকে সোজা করে দাও, তাহলে তোমার হুইটস্টোন ব্রিজের ছবি চলে আসবে, মাথায় কল্পনা করলেই বুঝতে পারবে। তাহলে এই ব্যাটারিটা, এই রেজিস্ট্যান্সটা লেগে থাকাও যা, না লেগে থাকাও তাই, কারণ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। গ্যালভানোমিটারের যোগ করলেও যা, না যোগ করলেও তাই। তাই জন্য আমরা কি করবো, এই রেজিস্ট্যান্সটাকে খুলে দেবো। এবার দেখো তোমরা পেয়ে যাবে, এই দুটো মিলে 2R তৈরি করবে। আর নিচের এই দুটো মিলে 2R তৈরি করবে। তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত, 2R/2। তাহলে আর হলো, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, কিছুই নেই। ঠিক আছে, নেক্সট চলো দেখি। চিত্রের প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত বার করতে বলেছে। নিশ্চয়ই হুইটস্টোন ব্রিজ আছে, কিরকম, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আর মাঝে এই একটা রেজিস্ট্যান্স আছে। কী কী দিয়েছে, 100 ওহম, 10 ওহম, 100 ওহম, 10 ওহম, এটাও 100 ওহম, এটা 300 ওহম, আর এটা 30 ওহম, এটা 300 ওহম, এটা 30 ওহম। এখানে একটা ব্যাটারি যুক্ত আছে, ব্যাটারির ভোল্টেজ বলছে কত, 1.5 ভোল্ট নাকি, 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। পি বাই কিউ সমান আর বাই এস, তাই না। পি বাই কিউ সমান কত, 100/10 সমান 10 হয়ে আছে। আর বাই এস সমান কত, 300/30, তার মানে 10 হয়ে আছে। অর্থাৎ পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে মাঝের এই রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে 100 ওহমের মধ্যে, এর মধ্যে প্রবাহ 0। সার্কিট অনেক ইজি হয়ে গেল, সার্কিট অনেক ইজি হয়ে গেল। কিরকম হয়ে গেল সার্কিটটা, এরকম হয়ে গেল। তোমার সুবিধার জন্য এইভাবে আঁকি, চলো। এটা হচ্ছে 1.5 ভোল্ট, এটা হচ্ছে 100 ওহম, এটা 10 ওহম, এটা 300 ওহম, এটা 30 ওহম। ঠিক আছে, মাঝখানে এই রেজিস্ট্যান্সটা ছিল, সেটাকে খুলে দিয়েছি।
তার মধ্যে যদি কোনো কারেন্ট যাচ্ছে সেটা বেকার জিনিস। আমি ধরলাম এইদিকে I1 কারেন্ট যাচ্ছে আর এইদিকে I2 কারেন্ট যাচ্ছে, আমাকে I1 আর I2টা বার করতে হবে। খুব সোজা। দেখো 1.5 ভোল্টটা এইখানটায় পড়ছে, তাহলে 100 আর 10 দুজনে মিলে 1.5 ভোল্ট পাচ্ছে, কারণ সমান্তরালে সবাই একই ভোল্টেজ পায়। তাহলে এই উপরটার দিকে কারেন্ট কত, I1টা কত, 1.5 ভোল্ট হচ্ছে ভোল্টেজ বাই 100 + 10, 100 + 10, তাহলে 1.5 বাই 110, 10 মিটার তুলে 0 নামলো, 15 3 5 দিয়ে কাটলাম, 5 2 10, 5 2 10, তার মানে 3/210 220 অ্যাম্পিয়ার। I2 কত হবে, ভোল্টেজটা এই লাইনটাও সেম ভোল্টেজ পাচ্ছে, 1.5 ভোল্টেজ পাচ্ছে, নিচে রেজিস্ট্যান্স কত 330, 10 মিনিটটা উঠিয়ে আবার একটা 0 নিয়ে এলাম, 15 দিয়েই কাটবে, 15 2 × 30 কত হবে, 220 অ্যাম্পিয়ার। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দেখো ছবিটা দেখে অনেক কিছু জটিল ফটিল মনে হতে পারে, কিন্তু একটু বুঝলেই এখানে তোমরা হুইস্টন ব্রিজ পেয়ে যাবে। এই ত্রিভুজের মতন ছবিতে হুইস্টন ব্রিজ তোমরা পেয়ে যাবে, এবং হুইস্টন ব্রিজ যদি পেয়ে যাও তাহলে আর সার্কিটটা কিছুই নেই। ঠিক আছে, শুধু এই যে কোণ করে যে আছে এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি, মানে ওইদিকে ঘুরিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। মানে আমাদের এই তো ত্রিভুজটা আছে, এই তো ত্রিভুজটা এরকম আছে, ত্রিভুজটা যেমন এটা থাকবে, আমার বি পয়েন্টটা এখান থেকে বেরোচ্ছিল, তাই না, বি পয়েন্টটা এখান থেকে বেরোচ্ছে, আমি বি পয়েন্টটা এইখানটা বার করলাম। ঠিক আছে, আর এই যে রেজিস্ট্যান্স দুটো ছিল, এই যে রেজিস্ট্যান্স দুটো ওখানে দেখতে পাচ্ছ, সেটা এইদিকে না লিখে আমি এইদিকে আঁকলাম, কিছু নেই, অসুবিধা নাই, আমি শুধু আঁকলাম উল্টো করে। আর এইখান থেকে এটা আমরা বার করে দিলাম, প্রতিটা রোধের মান সেম, দেখো হুইস্টন ব্রিজ পেয়ে গেছি। এইটা P/Q = R/S, কারণ প্রতিটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে R করে, তাহলে মাঝেরটা থাকবে না, মাঝেরটার মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, কোনো কাজের নয়, আমি সেটাকে খুলে ফেলে দিলাম। তাহলে এটার মান R, এটার মান R, এটার মান R, এটার মান R, তাহলে এটার ইকুইভ্যালেন্ট কত হয়ে গেল, ওপরটা মিলে 2R, নিচেরটা মিলে 2R, ওপরটা 2R, নিচেরটা 2R, তাহলে R ইকুইভ্যালেন্ট হচ্ছে 2R/2। সমান্তরালে দুটো সেম মানের রেজিস্ট্যান্স থাকলেই অর্ধেক হয়ে যাবে, তাহলে R হয়ে যাবে। ঠিক আছে, কিছুই নেই সার্কিটে। চলো এটা দেখি, বলে যে ভোল্ট মিটারের পার্ট কত, সার্কিটে ভোল্ট মিটারের পার্ট কত জানতে চাইছি। সার্কিটটা তুমি যদি ভালো করে দেখো, মাঝের 100 ওহমটা কিন্তু কোনো কাজের নয়, হুইস্টন ব্রিজ কিন্তু তোমরা পেয়ে যাবে। কী করে পাবে, দেখো আমরা সার্কিটটাকে আঁকি, তাহলে তোমরা হুইস্টন ব্রিজ খুঁজে পেয়ে যাবে। ফুল সার্কিটটা আঁকি যায়, কীরকম দিয়েছে, এখানে 3টে রেজিস্ট্যান্স, 1টা 2টো 3টে, কম্পিউটার দিকে একটু সমস্যাও হচ্ছে, চলো এখান থেকে ডাইরেক্ট এঁকে নিই, তাহলে আমরা পেয়ে যাব। এখানে ভোল্ট মিটার আছে, ঠিক আছে, 400 ওহম, 400 ওহম, এটা 400 ওহম। ঠিক আছে, তো এইখানে আমাদের ব্যাটারি আছে, 10 ভোল্টের ব্যাটারি, এটা 100 ওহম, এটা 100 ওহম, এটা হচ্ছে 200 ওহম, আর নিচেরটা 100 ওহম। এটাকে হুইস্টন ব্রিজ করে সাজায়, তাহলে বুঝতে পারবে কি করে। এইটা P, এই দুটো মিলে Q, এইটা R, এটা S, এটা মাঝেরটা কিরকম, এই 100 ওহমটাকে এখানে লাগলাম, ঠিক আছে, এটা P, এই দুটো মিলে Q, তার মানে এটা হচ্ছে 400 ওহম, আর এর সঙ্গে গ্যালভানোমিটার যুক্ত আছে, একটা ভোল্ট মিটার যুক্ত আছে, সেইটা হচ্ছে 400 ওহম। ঠিক আছে, তাহলে এই দুটো মিলে আমরা Q করলাম, এটা R, এটা S, এটা R হচ্ছে 100 ওহম, আর এইটা হচ্ছে 200 ওহম। ঠিক আছে, মাঝে 100 ওহমটা যুক্ত আছে, আর এর সঙ্গে এরকম
10 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত আছে, ঠিক আছে। তো হুইস্টন ব্রিজ কি নিষ্পন্দ অবস্থায় আছে? অবশ্যই আছে। দেখুন এখানে 400 প্যারালালে যেহেতু আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 200 ওহমের একটা রেজিস্ট্যান্স। 400 প্যারালালে আছে মানে এটা 200 ওহমের একটা রেজিস্ট্যান্স। 400 যদি প্যারালালে থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট হচ্ছে 400/2 মানে 200 ওহম। দেখো উপরটা এটা তো 100, এটা 100 200, এটাও 100 200, তাহলে P/Q সমান R/S হয়ে আছে। তাহলে গ্যালভানোমিটারটা নিষ্পন্দ অবস্থায় আছে, হুইস্টন ব্রিজটা নিষ্পন্দ অবস্থায় আছে, অর্থাৎ তার মাঝের রোধটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা অকমার ঢেকি, অর্থাৎ এটাকে আমরা খুলে ফেলি। তাহলে জানতে চাইছি যে এইখানে ভোল্টেজ কত, ভোল্টমিটারটা তো এইখানে লাগানো আছে, যার ইকুইভ্যালেন্ট হচ্ছে 200 ওহম, তাহলে এইখানে কত ভোল্টেজ পড়ছে সেইটাই ভোল্টমিটার মাপে, সেইটাকে আমাকে বার করতে হবে। তো এই দুটো প্রান্ত এ আর বি যদি বলি, এ আর বি এর মধ্যে 10 ভোল্ট পড়ছে, তাই তো? এই 10 ভোল্টেজটা এখানে আর এখানে ভাগ হচ্ছে, তাহলে আমরা যদি V1:V2 করি, এই ভোল্টেজটাকে V1 আর এই ভোল্টেজটাকে যদি V2 বলি, তাহলে সেটা কত হয়? R1:R2। V1 হচ্ছে IR1 আর এটা IR2, যদি এখান থেকে I কারেন্ট যায়, ঠিক আছে। তাহলে এর রেশিও যদি করি, R1:R2 যদি রেশিও করি, তাহলে 100:200, তাহলে 1:2। আমাকে V2টা বার করতে বলেছে, মানে 200 ওহমের কত ভোল্টেজ সেটা বার করতে বলেছে। তাহলে V2 সমান কত হবে? 2/3 ইন্টু 10 ভোল্ট। মোট ভোল্টেজটা 10 ভোল্ট, এইখানে আর এইখানের মধ্যে 10 ভোল্টেজ এসছে, সেই 10 ভোল্টেজটা দুটো ভাগে ভাগ হচ্ছে, শ্রেণীতে থাকলে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে 20/3 মানে 6.67 ভোল্ট এইখানে পাওয়া যাবে, এবং এই ভোল্টেজটাই আমাদের ভোল্টমিটার মাপবে, ঠিক আছে, বুঝে গেছে? চলো এবার লাস্ট টপিক, এটা হচ্ছে মিটার ব্রিজ। পোটেনশিওমিটারের মতনই মিটার ব্রিজ হচ্ছে একটা যন্ত্র, ঠিক আছে, কিন্তু মিটার ব্রিজ ব্যবহার করা হয় অজ্ঞাত রোধ বার করার জন্য, এবং এটা হুইস্টন ব্রিজের ফর্মুলার সাহায্যে বার করা হয়। হুইস্টন P/Q সমান R/S যেটা পেলাম, সেইটার সাহায্যে কিন্তু এটাকে বার করা হয়। তো চলো আমরা দেখি যে মিটার ব্রিজটা কীরকম। মিটার ব্রিজে এরকম একটা 100 সেন্টিমিটারের তার থাকে, এখানে একটা 100 সেন্টিমিটারের তার লাগানো থাকে, 100 সেন্টিমিটারের তার, বুঝতে পারো? তো এখানে কিছু কানেকশন করা থাকে কাঠের সাহায্যে, তোমরা প্র্যাকটিক্যালে গেলেই এই বক্সটাকে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে কিছু জায়গাটা ফাঁকা থাকে, কিছু জায়গা ফাঁকা থাকে, তো এরকম হচ্ছে সার্কিট। এইখানটা কানেক্টেড, এখানটা পাত দিয়ে কানেক্ট থাকে এখান পর্যন্ত, আবার এইখান থেকে এইখান পর্যন্ত কানেক্টেড, এখানে কোনো জাংশন থাকে যেখানে তার লাগাতে হয়, ঠিক আছে, এরকম একটা সার্কিট থাকে। এইখানে আর এইখানে রেজিস্ট্যান্স লাগাতে হয়, এইখানে একটা রেজিস্ট্যান্স আর এইখানে একটা রেজিস্ট্যান্স লাগাতে হয়, বুঝে গেল? আর এইখানে একটা 100 সেন্টিমিটারের তার থাকে। মনে করো এইখানে আমাদের আর রেজিস্ট্যান্স লাগাইছে, মানে এটা আমাদের জানা, এইটা আমাদের জানা রেজিস্ট্যান্স, আর এইটা হচ্ছে অজানা রেজিস্ট্যান্স, এই এক্স বলে লিখেছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা এস, ঠিক আছে, হুইস্টন ব্রিজের এস। এইখান থেকে এই মিডিল থেকে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে, এবং তার জকের মাধ্যমে এই তারের সাহায্যে এইখানে নিষ্পন্দ বিন্দু খোঁজা হয়, ঠিক আছে। এইখানে একটা কানেকশন থাকে আর এইখানে একটা কানেকশন থাকে, আর এইখানে একটা ব্যাটারি দিয়ে যুক্ত থাকে, এখানে কি থাকে, ঠিক আছে। এটা কিটা থাকে 2A কি, তোমরা প্র্যাকটিক্যালি না গেলে বুঝতে পারবে না, যাতে করে ব্যাটারিটার ভোল্টেজটাকে চেঞ্জ করা যায়, মানে পোলারিটিটা চেঞ্জ করা যায়, একবার প্লাস একবার মাইনাস এরকম করা যায়, এরকম করে একটা ব্যাটারি লাগানো থাকে, যা এখন অত দরকার নেই, এবার ব্যাটারি লাগানো থাকে। দেখো আমরা হুইস্টন ব্রিজটা পেয়ে গেছি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পি, এইখান থেকে এই পর্যন্ত পি, আর এইখান থেকে এই পর্যন্ত কিউ থাকে, ঠিক আছে। আমি কি বললাম,
এইটা হচ্ছে জ্ঞাত রোধ, এটা হচ্ছে অজ্ঞাত রোধ, এটা জানা রোধ, এটা হচ্ছে অজানা রোধ। উল্টোটাও হতে পারে, এটা অজানা এটা জানা, এরকম হতে পারে, অসুবিধা নেই। থিওরিটাই প্রিন্সিপালটাই আসল ব্যাপার। আমি ধরলাম যে এই যে তারটা আছে 100 সেন্টিমিটার তারের, এর প্রতি একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে রো। তারের প্রতি একক দৈর্ঘ্যে রোধ ধরলাম রো, ঠিক আছে। এবার মনে করলাম যে এটা হুইস্টন ব্রিজ বুঝতে পারছি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এক্স, এস বা এক্স যাই বলি না কেন, তাহলে জকিটা সরাতে সরাতে আমি একটা জায়গায় গ্যালভানোমিটারে নিস্পন্দ অবস্থা পাবো। মনে করলাম যে এই দিকে এল দৈর্ঘ্যের জন্য আমি নিস্পন্দ বিন্দু পেলাম, তাহলে এই দিকে দৈর্ঘ্য কত হবে 100 মাইনাস এল। তাহলে নিস্পন্দ অবস্থা শর্ত কি, আর বাই এসি বলি চলো, সমান পি বাই কিউ, ঠিক আছে। এবার আর বাই এস সমান পি সমান কত হবে, এইখানকার রোধ এল ইন্টু রো, আর কিউটা হচ্ছে এই অংশের রোধ 100 মাইনাস এল ইন্টু রো, রো কেটে গেল, তাহলে আর বাই এস ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। এইটাই হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশনে আরটা যদি জানা থাকে তাহলে এসটা বার করতে পারবো, এলটা তো আমরা জকের মাধ্যমে বার করতে পারছি, আর যদি এসটা জানা থাকে তাহলে আরটা বার করতে পারবো। যে কোনো একটা জ্ঞাত থাকবে, বাকিটা অজ্ঞাত থাকবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রিন্সিপাল, এই হচ্ছে আমাদের মিটার ব্রিজ। তাহলে এই যে মিটার ব্রিজ করতে গেলে একটু প্রান্তিক ত্রুটি হয়। প্রান্তিক ত্রুটি জিনিসটা কি, আমরা এইটাকে বলছি 100 সেন্টিমিটার তার, এবং 100 সেন্টিমিটার তারের রোধটাকেই আমরা মেনে চলছি, কিন্তু অ্যাকচুয়ালি এইখানে কিছুটা জাংশন আছে, এখানে একটা তার দিয়ে যুক্ত থাকে, তারপরে এখানে কিছু ঝালাই টালাই করা থাকে, এইখানেও সেরকম ঝালাই টালাই করা থাকে। তাহলে এই ঝালাই টালাই করার জন্য এবং এখানে তারের জন্য কিছু পরিমাণ এক্সট্রা রোধ তৈরি হয় দুদিকেই। সেই এক্সট্রা রোধটা ধরলাম λ1 দৈর্ঘ্যের তারের সঙ্গে সমান। এই দিকটা হচ্ছে λ1 এক্সট্রা দৈর্ঘ্য তৈরি করছে, রোধের সমতুল্য। এখানকার যে রোধটা তৈরি হচ্ছে সেটা λ1 দৈর্ঘ্যের সমতুল্য, আর এইখানে যে রোধটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে λ2 দৈর্ঘ্যের সমতুল্য। বুঝে গেল? তাহলে এইটাকে কাউন্ট করতে হবে আমাদের। এই যে দুই প্রান্তে এই যে জাংশনে যে রোধটা তৈরি হচ্ছে, এইটাকে বলা হয় প্রান্তিক ত্রুটি। তাহলে এইদিকে যেটা এল বলছিলাম সেটা এল প্লাস λ1 হবে, তাহলে সেক্ষেত্রে আর বাই এস সমান হবে এল প্লাস λ1। আর এই দিকটা যেটা 100 প্লাস মাইনাস এল বলছিলাম, 100 মাইনাস এল বলছিলাম, সেটা প্লাস λ2 হবে, যেখানে λ1 আর λ2টা হচ্ছে প্রান্তিক ত্রুটি। বুঝা গেছে? চলো একটা অঙ্ক করি। বলছে একটা মিটার ব্রিজের দুটি ফাঁকে, এটাকে বাম ফাঁক বলে, এটা ডান ফাঁক বলে, ঠিক আছে। বাম ফাঁকে এক্স ও ওয়াই রোধকে রাখলে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। ওয়াইকে অপরিবর্তিত রেখে এক্সকে 4 গুণ করলে নিস্পন্দ বিন্দুর অবস্থান কোথায় হবে? তো চলো আমরা করি, ছবিটা থাকা আসলে। তো আমাদের সূত্র হচ্ছে আর বাই এস সমান হচ্ছে এল বাই 100 মাইনাস এল, এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে যখন বাম দিকে এখানে এক্স রেখেছি আর ওয়াই এসে ওয়াই রেখেছি, তখন এলটা বলে দিয়েছে আমাদের 20 সেন্টিমিটার, তাহলে 20 বাই 100 মাইনাস 20, তার মানে 20 বাই 80, তার মানে 1/4। এবার সেকেন্ড কেসে কি বলেছি যে ওয়াইটা একই আছে, ওয়াইটা সেম আছে, কিন্তু এক্সটাকে 4x করে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কত দৈর্ঘ্যে নিস্পন্দ পাওয়া যাবে? তাহলে 4x বাই ওয়াই ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। এই এলটা বার করতে হবে, যে কোথায় এবার পাবো। এক্স বাই ওয়াই সমান 1/4 পেয়েছি, তাহলে 4 ইন্টু 1/4 মানে 1 হয়ে গেল, করে দেবো 4 ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে 100 মাইনাস এল ইজ ইকুয়াল টু এল, 2l সমান হচ্ছে 100, তাহলে এল সমান হচ্ছে 50। তাহলে এখন 50 সেন্টিমিটার দূরে আমি নিস্পন্দ বিন্দু পাবো, ঠিক আছে। চলো নেক্সট দেখি। দেখো এই অঙ্কটা হচ্ছে তোমাদের এই অঙ্কটা হচ্ছে আমাদের ওই প্রান্তিক ত্রুটি বার করার সূত্র। প্রান্তিক ত্রুটিটা কী করে বার করবো সেটা বার করবো। তো আমাদের বলেছে
দেখো করো একবার। বলছে বাম দিকে 2 ওহম রোধ এবং ডান ফাঁকে 3 ওহম রোধ লাগলে 39.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিস্পন্দন বিন্দু পাওয়া যায়। ঠিক আছে, চলো আমরা করি। আমরা সূত্র জানি R/S সমান হচ্ছে, যেহেতু এখানে প্রান্তিক ত্রুটি আছে, তাহলে L প্লাস ল্যামডা 1 বাই 100 মাইনাস L বাই প্লাস ল্যামডা 2, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাকে বলেছে বাম দিকে 2 ওহম, তাহলে 8টা বলেছে, 8টা হচ্ছে বাঁ দিক, তাহলে 2/3 সমান বলেছে কত, 39.8 সেন্টিমিটার দূরে পাওয়া যায়। 39.8 প্লাস ল্যামডা 1 বাই 100 মাইনাস 39.8, তাহলে 40.2 একবারে করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারবো, প্লাস ল্যামডা 2, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। কোনাগুলি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 80, 80 80.4 প্লাস 2 ল্যামডা 2 ইজ ইকাল টু 3 8 24, 3 9 27, 28 29, 3 3 9 10 11 প্লাস 3 ল্যামডা 1। ঠিক আছে, তাহলে 3 ল্যামডা 1 মাইনাস 2 ল্যামডা 2 ইজ ইকাল টু, এটাকে এদিকে নিয়ে আসছি, এটাকে যদি ওদিকে নিয়ে যাই, এটাকে যদি ওদিকে নিয়ে যাই, আচ্ছা এখানে ভুল করেছি, বিয়োগটা না, এখানে 60.2 হবে, 60.2 হবে, 60.2 হবে, 100 মাইনাস L হচ্ছে, এটা স্টেপ জাম্প করার জন্য হচ্ছে। চলো স্টেপ জাম্প করে দরকার নেই, স্টেপ জাম্প করে দরকার নেই। চলো 100 মাইনাস 39.8 প্লাস ল্যামডা 2, তাহলে 2/3 ইজ ইকাল টু 39.8 প্লাস ল্যামডা 1 বাই 2 40 60.2 প্লাস ল্যামডা 2, মাল্টিপ্লাই করবো উপর নিচে, মাল্টিপ্লাই যদি করি কত আসবে, 2 দুগুণে 4, 60 দুগুণে 120, 120.4 প্লাস 2 ল্যামডা 2 ইজ ইকাল টু 3 8 24 4 হাত 2, 3 9 27, 28 29, হাত 2, 3 3 9 10 11 প্লাস 3 ল্যামডা 1। ঠিক আছে, তাহলে 3 ল্যামডা 1 মাইনাস 2 ল্যামডা 2, এটা দিকে নিয়ে গেলাম, এটা এদিকে এলো 1, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। 3 ল্যামডা 1 মাইনাস 2 ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 1, এটা ফার্স্ট কন্ডিশন। এবার বলেছে যদি আমি রোধ দুটোকে অদল বদল করি, পাল্টাপাল্টি যদি করি, তাহলে আমাদের 60.8-এ নিস্পন্দন বিন্দু অবস্থা আসবে। তাহলে 3/2 ইজ ইকুয়াল টু 60.8 প্লাস ল্যামডা 1 ডিভাইড বাই 39.2 প্লাস ল্যামডা 2। আবার স্টেপ জাম্প করলাম, এখানে বিয়োগটা করে দিলাম। ঠিক আছে, অসুবিধা নাই, যা আবার হবে। 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 3 9 27, 3 দুগুণে 10 11 প্লাস 3 ল্যামডা 2 ইজ ইকাল টু 8 দুগুণে 16, 121 প্লাস 2 ল্যামডা 1। তাহলে 2 ল্যামডা 1 মাইনাস 3 ল্যামডা 2 ইজ ইকাল টু কত হবে, এটা এদিকে নিয়ে গেছি, এটা এদিকে নিয়ে আসছি, -4 হবে। ঠিক আছে, -4 হবে, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। আমি কি করলাম, 1 নম্বরকে 2 দিয়ে গুণ করলাম আর 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করলাম। বিয়োগ করলেই আমাদের ল্যামডা 1টা কেটে যাবে। এইদিকে 3 দুগুণে 6 আর এটা 3 দুগুণে 6, ল্যামডা 1 বিয়োগ করলে কেটে যাবে। তাহলে কি থাকলো, এইদিকে থাকলো -4 ল্যামডা 2 আর এদিকে কি থাকলো, প্লাস হয়ে যাবে, বিয়োগ করছি যেহেতু, 3 থেকে 9 ল্যামডা 2 ইজিক্যাল টু কত হবে, এদিকে 2 থাকলো, এই 3 4 12 কিন্তু প্লাস 12, তো 9 থেকে 4 বাদ দেবো, তাহলে 5 ল্যামডা 2 ইজিক্যাল টু 14, তাহলে ল্যামডা 2 হয়ে যাবে 2.8। ঠিক আছে, ল্যামডা 2 হয়ে গেল 2.8। ল্যামডা 1 কত হবে,
এক নম্বর সমীকরণ থেকে সমাধান করার কিছুই নেই। ল্যামডা 1 সমান হবে 1 প্লাস 2 ল্যামডা 2 ডিভাইড বাই 3, 1 প্লাস 2.8 এর ডবল মানে 5.6 বাই 3, 5.6 বাই 3, তার মানে 6.6 বাই 3 মানে 2.2, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দুটো ইকুয়েশনের সাহায্যে ল্যামডা 1 আর ল্যামডা 2 বার করতে গেলে মানে মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি সবসময় একই থাকবে, তাহলে সেটা বার করার জন্য আমরা দুটো রোধ নেব, কাছাকাছি রোধ নেব, দিয়ে তাদের জন্য নিষ্পন্দ অবস্থা বার করব, তাদেরকে উল্টোভাবে লাগাবো। ঠিক আছে, দিয়ে নিষ্পন্দ অবস্থা বার করব, ক্যালকুলেশন করব, ল্যামডা 1 ল্যামডা 2 বেরিয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবে যে যদি মিটার ব্রিজ আমরা ব্যবহার করি তাহলে চেষ্টা করব 40 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটারের মধ্যে নিষ্পন্দ বিন্দু যেন আসে। ঠিক আছে, 40 থেকে 60 সেন্টিমিটারের মধ্যে যদি আসে তাহলে মিটার ব্রিজটা সবচেয়ে বেশি সুবিধি হয়, সেটা সব থেকে ভালো রেজিস্ট্যান্সকে মাপতে পারে, এটা খেয়াল রাখবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মিটার ব্রিজের সাহায্যে খুব কম মানের রোধ মাপা যায় না। খুব কম মানের রোধ যদি মাপতে চাই তাহলে সেটা মিটার ব্রিজের যে জাংশনগুলো আছে সেই জাংশনগুলোতে যে রোধ আছে তার সমতুল্য হয়ে পড়ে, তার ফলে কারেন্টের খুব একটা পরিবর্তন হয় না, ভোল্টেজটা এতটাই কম তৈরি হয় যে মিটার ব্রিজ সেটাকে মাপতে পারে না। আবার খুব যদি বেশি হয়ে যায়, খুব হাই রেজিস্ট্যান্স যদি নিই তাহলে সে কারেন্টটাকে এতটাই কমিয়ে দেয় যে সে ভোল্টেজটাকে মিটার ব্রিজ ব্যালেন্স করতে পারে না। তাই খুব কম মানের রেজিস্ট্যান্স এবং খুব হাই মানের রেজিস্ট্যান্স কিন্তু তোমার মিটার ব্রিজ দিয়ে মাপা যায় না, এটা মনে রাখবেন। ঠিক আছে, আশা করি আজকের যে ভিডিও যেখানে আমরা 3টি জিনিস পড়লাম, পোটেনশিওমিটার, হুইটস্টোন ব্রিজের নীতি এবং হুইটস্টোন ব্রিজের নীতিটাকে কাজে লাগিয়ে মিটার ব্রিজের ফর্মুলা, এটা তোমরা ভালো মতন বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা একটা নতুন ভিডিও শুরু করব, নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে তড়িৎ শক্তি আর ক্ষমতা। ঠিক আছে, তড়িৎ শক্তি আর ক্ষমতা এই চ্যাপ্টারটা পরের দিন শুরু করব। ঠিক আছে, ভালো থেকো।